হ্যালো, গুড মর্নিং। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান জিওগ্রাফির ফিজিক্যাল পার্ট কীভাবে পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করছি। তো ফিজিক্যাল পার্ট অফ ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডিয়া, ভারতের ভূগোল আমি আগেই বলেছি, যারা 6th সেমিস্টারে পড়ছো অথবা যারা অন্য কোনো ইয়ারে আছো, যাদের ইন্ডিয়ান জিওগ্রাফি আছে, তাদের ভারতের ভূগোল কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এবার পড়তে গিয়ে কিছু কনফিউশন হয় যে ফিজিক্যাল পার্টগুলোকে কীভাবে ভাগ করে পড়বো। তো ফিজিক্যাল পার্টে যে বিষয়গুলি আসে, 1 নম্বর আসে হচ্ছে স্ট্রাকচার অফ ইন্ডিয়ান প্লেয়ার, মানে ইন্ডিয়ান কী বলে, সাবকন্টিনেন্ট অফ ইন্ডিয়া বা স্ট্রাকচার অফ ইন্ডিয়া এরকম থাকে। স্ট্রাকচার মানে গঠন, স্ট্রাকচার মানে গঠন। লাইট ঠিকঠাক আসে, লেখা বোঝা যায়? হ্যাঁ। স্ট্রাকচার গঠন। এবার গঠনের মধ্যে কি গঠন, আর একটা পার্ট হচ্ছে ফিজিওগ্রাফি। তাহলে এই দুটো জিনিস, একটা গঠন আর একটা ফিজিওগ্রাফি, এই দুটো জিনিসেই কোশ্চেনগুলো, অনেকগুলো কোশ্চেন এর মধ্যে আছে। তাহলে প্রথমে বুঝতে হবে যে আর একটা পার্ট আছে রিলিফ। তাহলে গঠন, ভূমিরূপ, এটাকেও ভূমিরূপ বলে বা হচ্ছে ভূমিরূপের প্রকৃতি বলে ফিজিওগ্রাফিকে। তাহলে এই তিনটে জিনিস আলাদা করতে হবে, পার্থক্য করতে হবে এবং ডিভিশনগুলোকে আমাদের জানতে হবে। তো প্রথমে যদি স্ট্রাকচার নিয়ে আলোচনা করি, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্ট্রাকচার অ্যান্ড রিলিফ আর স্ট্রাকচারের মধ্যে কি পার্থক্য? তো এই যে ভূপৃষ্ঠের উপরের যে টোপোগ্রাফি, মানে উপরের যে রূপ, এটা কেমন, ঢালটা কেমন আছে, উঁচু আছে না নিচু আছে, ভ্যালি আছে নাকি স্পার আছে, এই যে উপরের দেখতে যে রূপটা, সেটাকে বলা হচ্ছে রিলিফ। উপরের বাইরের বহিঃপ্রকাশ, মানে আমাদের যেরকম বাইরের যে রূপ, সেটা হচ্ছে রিলিফ। ভূমিরও এরকম, যদি গাছপালা নদী নালা সব হাঁটিয়ে দিই, সরিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকবে দেখতে, সেটাকে বলা হচ্ছে রিলিফ। যেমন পর্বত, উঁচু, মালভূমি, উঁচু নিচু, সমভূমি সমান, তাহলে এটা রিলিফ। আর স্ট্রাকচার কি, এই যে রিলিফ আছে, রিলিফের নিচে কেমন গঠন আছে, এটা রিলিফ। মনে করে এই শিলাস্তরগুলো কেমন আছে, কোন দিকে হেলে আছে, হচ্ছে অবলিক তির্যক ভাবে আছে না ভার্টিক্যাল আছে না হরাইজন্টাল আছে, তো সেটা ভেতরে স্টাডি করা হচ্ছে, স্ট্রাকচারের মধ্যে পড়ে। এবং এটা কোন যুগের শিলা আছে, নিচের যে শিলাস্তরগুলো সেটা কোন যুগের, সেই যুগ অনুযায়ী প্রত্যেকটা ভাগ করে করে আলোচনা করতে হবে, সেটা হচ্ছে স্ট্রাকচারের মধ্যে পড়বে। আর হোয়াট ইজ ফিজিওগ্রাফি? ফিজিওগ্রাফি হচ্ছে এই স্ট্রাকচার, রিলিফ মিলে ভূপৃষ্ঠের উপরে যত বহিঃপ্রকার আছে, বনভূমি, তারপর থেকে নদী নালা, জলাভূমি, সব কিছু মিলে যে হোমোজিনিয়াস ক্যারেক্টার তৈরি হয়, সেটাকে বলা হয় ফিজিওগ্রাফি। যেমন ভারতবর্ষকে পার্বত্য অঞ্চল একটা হোমোজিনিয়াস ক্যারেক্টার, তারপর মালভূমি অঞ্চল একটা হোমোজিনিয়াস ক্যারেক্টার, সমভূমি অঞ্চল একটা হোমোজিনিয়াস ক্যারেক্টার, সেটা হচ্ছে তাহলে ফিজিওগ্রাফি। তাহলে এই তিনটে আমাদের আলাদা আলাদা পার্ট, স্ট্রাকচার, রিলিফ, স্ট্রাকচার, ফিজিওগ্রাফি। এই তিনটেকে আমাদের আলাদা আলাদাভাবে স্টাডি করতে হবে। এখানে হাজার হাজার শর্ট কোশ্চেন আছে, মানে MCQ টাইপের যদি কোশ্চেন করা যায়, এখানে কয়েক হাজার শর্ট কোশ্চেন বেরোবে স্ট্রাকচার, ফিজিওগ্রাফি, রিলিফ থেকে। ঠিক আছে, এবার রিলিফ আর ফিজিওগ্রাফি একইভাবে ভাগ করে আলোচনা করা হয়, যেহেতু এটা বহিঃপ্রকাশ, বাইরের বহিঃপ্রকাশ, আর বাইরের বহিঃপ্রকাশের হোমোজিনিয়াস ক্যারেক্টারটাকে ভাগ করে ফিজিওগ্রাফি তৈরি করা হয়। তাহলে এই দুটো একসঙ্গে আমরা করে নিতে পারবো, কিন্তু স্ট্রাকচার আলাদা। তাহলে এখন বলছি স্ট্রাকচার, তাহলে স্ট্রাকচার, রিলিফ আর ফিজিওগ্রাফি ক্লিয়ার। এবার চলে আসছি স্ট্রাকচার। এবার আবার কিভাবে করতে হবে স্ট্রাকচারটা, পুরোটাই কিন্তু তোমার জিওলজিক্যাল টাইম স্কেলের উপর ডিপেন্ড করবে। তাহলে আমাদের যে ভারতবর্ষ আছে, ভারতের ম্যাপ আঁকা কিন্তু শিখতে হবে সবাইকে। ইন্ডিয়ান জিওগ্রাফি পড়লে ইন্ডিয়ার ম্যাপটা ভালো করে আঁকা শিখতে হবে। তো এই পাশে যেরকম মোটামুটি করে দিলে শেপটা চলে আসে, আমি চাই আঁকবো না কেন, মোটামুটি একটা শেপ তৈরি হয়ে যাবে। মেন ইন্ডিয়ান ম্যাপ তৈরি করার জায়গাটা হচ্ছে এটা, এই পার্টটা। আর সাউথ ইন্ডিয়া যদি তোমার মোটামুটি ঠিক তৈরি হয়ে যায়, তাহলে তোমার ইন্ডিয়ান ম্যাপ মোটামুটি হয়ে গেল। ইন্ডিয়ান ম্যাপ মোটামুটি হয়ে যায়। এই পাশটা নিয়ে অত ব্যাপার নেই, এটা আমাদের নিউ ইন্ডিয়া নেগলেক্টেড করে, ম্যাপের ক্ষেত্রেও তাই। মোটামুটি যদি একটা কিছু এরকম একটা দিয়ে দাও, হয়ে যায়। তাহলে ইন্ডিয়ান ম্যাপ তোমাদের আঁকা শিখতে হবে। এবারে ইন্ডিয়ান ম্যাপের স্ট্রাকচার বলতে জিওলজিক্যাল টাইম স্কেল অনুযায়ী তোমাকে দেখতে হবে যে কোথায় কোন স্ট্রাকচার আছে, কোথায় হরাইজন্টাল স্ট্রাকচার ছিল, কোথায় কোন যুগের শিলা রয়েছিল,
তার গঠন কেমন সেগুলো নিয়ে পড়তে হবে। যেরকম এখানে আমাদের যদি আমরা স্টাডি করি আর্কিয়ান ফরমেশন প্রি ক্যাম্বিয়ান যুগে, এই যে এখানে জিওলজিক্যাল টাইম স্কেলটা দেখো, প্রি ক্যাম্বিয়ান, এই যে প্রি ক্যাম্বিয়ান প্রথম যুগটা, প্রি ক্যাম্বিয়ান যুগে ভারতবর্ষ কেমন ছিল, মানে প্রি ক্যাম্বিয়ান যুগে ভারতবর্ষের শিলা কেমন গঠন ছিল সেটা পড়তে হবে। তারপরে হচ্ছে এই প্রি ক্যাম্বিয়ানকে আবার 3 ভাগ করা হয়েছে, বেঙ্গল নিস, বুন্দেলখণ্ড নিস, নীলগিরি নিস। বেঙ্গল নিস মানে যে আমাদের পশ্চিমবঙ্গে নীলগিরি নিচের সাইডটা, এগুলো প্রাচীন শিলা, অত্যাধিক প্রাচীনকালে তৈরি হয়েছিল, সেটা হচ্ছে প্রাচীন শিলাগুলোর মধ্যে পড়ছে। আর ধারওয়াড় সিস্টেম, এরপরে আছে ধারওয়াড় সিস্টেম, প্রোটোজোয়িক কোথায় আছে প্রোটোজোয়িক, এই যে প্রোটোজোয়িক যুগে ভারতবর্ষ, কারণ ভারতবর্ষ কিন্তু আমার অত্যাধিক প্রাচীন একটা ভূমি, যেটা আফ্রিকার ওখান থেকে এসেছিল। আমরা জানি যে আফ্রিকার ওখানে আগে কি ছিল, আমরা জানি যে যখন প্যানজিয়া প্যানথালাসা ছিল, এটা হচ্ছে প্যানজিয়া তো, তাই তো, এখানে ভারতবর্ষ ছিল নিচে, আন্টার্কটিকার এই জায়গা ছিল। যখন প্যানজিয়ার ভাঙন হয়, ইন্ডিয়া মুভ করতে শুরু করে, মুভ করে এসে এশিয়ার নিচে এসে ঢুকে যায়, এশিয়ার নিচে এসে ঢুকে গেছে। তাহলে আমরা কিন্তু মানে আমরা বলতে আমাদের ইন্ডিয়া ফ্লাইট ফ্রম সাউদার্ন মানে পোল, ওরা কিন্তু আফ্রিকা থেকে, গঠনটা আফ্রিকার ওখান থেকে এসে আমাদের এশিয়ার নিচে ঢুকে গেছে। সেই জন্য এর কিন্তু প্রি ক্যাম্বিয়ান যুগে স্টার্ট হয়েছে আমাদের ইন্ডিয়ান মানে এই স্ট্রাকচার, ভূমিরূপ ইন্ডিয়ান স্ট্রাকচার। তো এই নিচের পার্টটা, আমাদের যে ইন্ডিয়ার নিচের পার্টটা, এই সাউথ ইন্ডিয়াটা কিন্তু অত্যাধিক প্রাচীন যুগের, এগুলো ওল্ড একদম প্রি ক্যাম্বিয়ান যুগের শিলা রয়েছে। আর এই পার্টটা হচ্ছে নবীন, নিউ, কারণ এখানে কি হয়েছে, এশিয়ার নিচে এসে ইন্ডিয়া ঢুকে গেছে, এখানে হিমালয় পর্বত তৈরি হয়েছে, এইগুলো এই জায়গায় পুরোটাই নবীন শিলা। এখানে গাঙ্গেয় সমভূমি থেকে শুরু করে যত সমভূমি আছে সব নবীন শিলা, পর্বতগুলো সব নবীন শিলা। দক্ষিণ ভারত হচ্ছে প্রাচীন শিলা, কিছু কিছু জায়গা যেমন মেঘালয় প্ল্যাটো কিন্তু প্রাচীন শিলায় তৈরি, তারপর ছোটনাগপুর প্ল্যাটো, এগুলো হচ্ছে প্রাচীন শিলায় তৈরি। তাহলে সেই জায়গাগুলো আইডেন্টিফাই করতে হবে আমাদের যুগ দিয়ে। তাহলে ধারওয়াড় সিস্টেমে চ্যাম্পিয়ন সিরিজ বলে একটা ভাগ আছে, তারপরে আছে চ্যাম্পানার সিরিজ, ক্লসপেট সিরিজ, শিল্পী সিরিজ, তারপর আয়রন সিরিজ। এগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা জিওলজিক্যাল টাইম স্কেলের নাম, কোথায় কোথায় আছে ভারতবর্ষে সেই নামগুলো দিয়ে ভারতের ম্যাপ এঁকে করতে হবে। যে যেরকম দেখো এখানে এই যে ইন্ডিয়ার ম্যাপ রয়েছে, প্রোটোজোয়িকেরাতে কোন কোন জায়গাগুলো তৈরি হয়েছিল ভারতবর্ষে। এটা তো পরে এই রূপটা চলে এসছে, কিন্তু আগে এইগুলো হচ্ছে প্রাচীন যুগের শিলা। এই শিলা কীভাবে আইডেন্টিফাই করছে, যারা জিওলজি নিয়ে পড়ে তারা কি করে, শিলাগুলোকে স্টাডি করে, অনেক সময় ভুল করে বের করে, অনেক সময় স্যাম্পল কালেকশন করে আনে। আমরা যেরকম ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম ওই রক্স, সেই রক্সগুলো আমরা আইডেন্টিফাই করেছি কোনটা গ্রানাইট, কোনটা ব্যাসল্ট। আর যারা জিওলজি নিয়ে পড়ে তারা ওই শিলা কোন যুগের সেটাকে একটা ডেটিং করে বের করে। সারা ভারতবর্ষে এরকম ঘুরে ওরা রক্স কালেকশন করে, যেখানে যে ধরনের রক্স থাকা উচিত সেটা আছে কিনা কিংবা নেই, সেগুলো এসে স্টাডি করে যুগের কোন যুগে সেটা বার করে ডেটিং করে দেখেছে ভারতবর্ষে এই প্রোটোজোয়িক যুগের শিলা পাওয়া গেছে। তার মানে ভারতবর্ষের শিলাটা প্রোটোজোয়িক যুগ থেকে তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে প্রোটোজোয়িক যুগ করব। তারপরে আছে নেক্সট তোমাদের বিন্ধু সিস্টেম, বিন্ধু পর্বত। তাহলে বিন্ধু সিস্টেমে তোমার ভান্ডার সিরিজ, বিজওয়ার সিরিজ, কাইমুর সিরিজ, এই সিরিজগুলো ভারতবর্ষে কোথায় কোথায় পাওয়া যায় সেটা নিয়ে বলতে হবে, যে ভারতবর্ষে এই রাজ্যে এই কাইমুর সিরিজের শিলা রয়েছে, বা হচ্ছে ভান্ডার সিরিজের শিলা পাওয়া যায় আমাদের কোন জায়গায়, বিন্ধু ফরমেশন, বিন্ধু পর্বতের পার্বত্য অঞ্চলগুলোতে পাওয়া যায়, এটা বলতে হবে। এরপর আছে প্যালিওজোয়িক মানে কার্বনিফেরাস গ্রুপ। কার্বনিফেরাস কোন যুগে, যখন আমাদের বিশাল গাছগুলো তৈরি হয়েছিল, বিশাল গাছ, কিন্তু একটা মানে বিল্ডিং, আমাদের যে বিল্ডিংগুলো আছে এইরকম বড় গাছ ছিল এবং অনেক লম্বা ছিল কার্বনিফেরাস যুগে। তো সেই গাছগুলো ওই সময় তৈরি হয়েছিল এবং মাটির নিচে চাপা পড়ে গেছে বিভিন্ন গিরিজনিক অরিজিনেটিং মুভমেন্টের জন্য, পরে সেটা কয়লা সৃষ্টি হয়েছে। সেই যুগের শিলাও আমাদের ভারতবর্ষে কোথায় কোথায় পাওয়া যায়। তাহলে কয়লা যেখানে পাওয়া যায় সেখানে কার্বনিফেরাস যুগ আছে, তাহলে কয়লা কোথায় কোথায় পাওয়া যাচ্ছে আমাদের ইন্ডিয়াতে, এবং কার্বনিফেরাস যুগের আরও যে বৈশিষ্ট্য আছে সেগুলো কোথায় কোথায় পাওয়া যায় সেটাকে আমাদের ক্লাসিফাই করতে হবে। নেক্সট আছে হচ্ছে মেসোজোয়িক। এই যে এখানে মেসোজোয়িক দেখ, মেসোজোয়িকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছিল এবং অরণ্যের যুগ বা সরীসৃপ প্রাণীর যুগ বলা হয়। কার্বনিফেরাস তো অরণ্য শুরু হয়ে গেল, আর সরীসৃপ প্রাণী তখন সৃষ্টি হয়েছে মেসোজোয়িক যুগে। সেই সময়কার ফসিল ভারতবর্ষের কোথায় কোথায় পাওয়া যাচ্ছে, সেই ফসিলগুলোকে আইডেন্টিফাই করে বলা হয় যে এটা এই যুগের শিলা। সুতরাং এই অঞ্চলটা মেসোজোয়িক যুগের মধ্যে পড়েছে।
সেটা ওই সময় কী ধরনের প্রাণী ছিল সেগুলোকে কোরিলেট করা হয়, স্টাডি করা হয়। এইগুলো হচ্ছে গবেষণার ফল। যে আমরা অনেক সময় ভাবি যে গবেষণা করে কি মানে পাই আমরা, সোসাইটিতে কী লাভ। তো গবেষণায় করে করেই সোসাইটি টিকে আছে। প্রত্যেকটা গবেষণার ফল যেগুলো হয় সেটা আমরা পরোক্ষভাবে রেজাল্ট পাই, সরাসরি হয়তো নাও পেতে পারি, পরোক্ষভাবে। আজ এই মোবাইল দিয়ে ভিডিও করছে আজকে, এই মোবাইলে তো গবেষণার ফল, মানে কেউ গবেষণা করেই তো এই মোবাইলটা বের করেছে। প্রথমে টেলিগ্রাফ ছিল, প্রথমে ছিল ঘোড়ার পিঠে মানুষ চিঠি নিয়ে যেত, নো ইনভেনশন। পরবর্তীকালে টেলিগ্রাফ চলে আসলো, কেউ গবেষণা করে ওরকম বের করেছে। তারপরে ফোন থেকে তারা মোবাইল ফোন। তো আমরা যখন ছোটোবেলায় দেখতাম ফোন, আমরা শুনতাম যে মোবাইল নাকি ফোন আছে, এটা বিনা তারে কথা বলা যায়, আমরা তো অবাক হয়ে যেতাম, মানে তার ছাড়াও কথা বলা সম্ভব। এখন মোবাইল চলছে, হয়তো ভবিষ্যতে এরকম হবে যে টেলিপ্যাথি দিয়ে হবে, মোবাইল টোবাইল লাগবে না, আমাদের একটা শরীরের ডিভাইস লাগিয়ে দিবে, প্রত্যেকের শরীরে ডিভাইস লাগবে, আমরা জাস্ট মনে করবো যে একে আমার কথা বলা দরকার, ভাববো, ডিভাইস কানেক্ট করে দিবে, ব্যাস আমরা কথা বলতে থাকবো। মানে আমাদের মোবাইলের দরকার পড়বে না, নিয়ে ঘোরাঘুরি প্রয়োজন পড়বে না, হয়তো এক সময় এর থেকেও ভালো টেকনোলজি চলে আসবে আর কি। তো যাই হোক, আমরা ছিলাম ইন্ডিয়ান জিওগ্রাফিতে। তো তাহলে মেসোজোয়িক এরা, এই যে মেসোজোয়িক এরা দেখো, এই মেসোজোয়িক এরা কোথায় কোথায় আমাদের শিলা ছিল তার পাওয়া গেছে। তা আমরা যদি এক্সকারশনগুলো এই সমস্ত জায়গায় করতে পারি, যে সমস্ত জায়গায় আমাদের জিওলজি বা ল্যান্ডফর্মের সঙ্গে রিলেশন ভালো, শুধু দেখার জন্য সৌন্দর্য না, ল্যান্ডফর্ম ভালো আইডেন্টিফাই করতে পারছি, বা ফিজিওগ্রাফি আইডেন্টিফাই করছি, বা কোনো জনজাতি যেটা মানে আমাদের জিওগ্রাফির সরাসরি সম্পর্কিত, এইরকম জায়গায় যদি যেতে পারি তাহলে আমাদের আরও তোমাদের নলেজ আরও বেশি ভালো হবে এবং স্মৃতিতে আরও বেশি জ্ঞান থেকে যাবে আর কি। তো সেই হিসেবে তোমরা সিলেকশন করবে যে ঘুরতে যাওয়ার মানে আমাদের এক্সকারশনটা যেন এমন জায়গায় হয় যেটা আমাদের ভূগোলের ফিচারগুলো আমরা চোখের সামনে দেখতে পারি। ঠিক আছে, তাহলে শুধু ঘুরতে যাওয়ার জন্য ঘোরার ট্যুরিজম স্পটকে সিলেক্ট করো না। তো নেক্সট আছে হচ্ছে ক্রিটেসিয়াস সিস্টেম। ক্রিটেসিয়াস সিস্টেম হলো ডেকান ট্র্যাপ, মানে এই যে সাউথ ইন্ডিয়া, এটা হচ্ছে ক্রিটেসিয়াস যুগে তৈরি হয়েছিল। তাহলে ক্রিটেসিয়াস কোথায় আছে? ক্রিটেসিয়াস, এই যে ক্রিটেসিয়াস এই যুগে তৈরি হয়েছে। এই সময় কি হয়েছিল, আমাদের ডাইনোসরগুলো অবলুপ্ত হয়েছিল শেষের দিকে, ক্রিটেসিয়াস যুগ। তাহলে ক্রিটেসিয়াস যুগের শিলা কোথায় কোথায় আছে সেটা আমাদের বলতে হবে। তাহলে এইভাবে আমাদের পুরো যুগ ধরে ধরে স্ট্রাকচার নিয়ে আলোচনা করতে হবে। এই ক্রিটেসিয়াস সিস্টেমের একটা ম্যাপ দেওয়া হয়েছে যে এই জায়গাটা ক্রিটেসিয়াস যুগের শিলা পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে এইভাবে ম্যাপ এবং প্রত্যেকটা যুগ নিয়ে আমাদের স্ট্রাকচার অফ ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে হবে। ঠিক আছে, এটা হলো স্ট্রাকচার। তাহলে ক্লিয়ার স্ট্রাকচার নিয়ে, তাহলে এখান থেকে যুগ নিয়ে অসংখ্য কোশ্চেন আছে। কোন যুগে কোন স্ট্রাকচার পাওয়া গেছে, কোন রাজ্যে আছে ক্রিটেসিয়াস যুগের শিলা, কোন রাজ্যে আছে, নিচের কোন রাজ্যে ক্রিটেসিয়াস যুগের শিলা আছে। ঠিক আছে, তো ওটা তোমাদের একটু ভালো করে পড়তে হবে স্ট্রাকচারটা। এরপরে চলে আসি ফিজিওগ্রাফি। ফিজিওগ্রাফি তা আমাদের ভারতবর্ষ একটা মানে ইউনিক ডাইভার্সিটি রয়েছে, যে সারা বিশ্বের যে ক্যারেক্টার আমাদের ভারতবর্ষের মধ্যে আছে। সমুদ্র থেকে শুরু করে পাহাড়, সমভূমি থেকে শুরু করে মালভূমি, পর্বত, সব ধরনের বরফ থেকে শুরু করে নোনা জল সবই আছে আমাদের ভারতবর্ষে। সরলবর্গীয় অরণ্য থেকে মানে পর্ণমোচী অরণ্য, আবার শক্ত কাঠের বনভূমি, নরম কাঠের বনভূমি সব আছে ইন্ডিয়াতে। আমরা চাইলে যে সারা ইন্ডিয়া ঘুরি, আমাদের পৃথিবী ঘোরা হয়ে যাবে, মানে পৃথিবীর ক্যারেক্টারগুলোকে ঘোরা হয়ে যাবে। সেই জায়গাটা যাওয়া হবে না, কিন্তু ক্যারেক্টারগুলো আমরা পাবো। তো এই ফিজিওগ্রাফি এত ডাইভার্সিটি আমাদের ইন্ডিয়াতে, মানে ক্লাইমেটিক জোনও আলাদা আলাদা। নর্থে গেলে কাশ্মীর ঠান্ডা, তারপরে চলে আসো ট্রপিক্যাল ক্যারেক্টারিস্টিক, তারপরে আবার সাউথ ইন্ডিয়া চলে যাও, একদম সাউথ ইন্ডিয়া চলে যাও ইকুইটোরিয়াল তুমি ক্লাইমেট পাবে। ক্লাইমেটিক দিক দিয়ে আলাদা, তাহলে এটাকে আলাদা ডিভিশন করা ভীষণ কঠিন একটা কাজ ছিল, ভীষণ চ্যালেঞ্জিং। মানে ইন্ডিয়ান জিওগ্রাফিকে আলাদা করে ভাগ করা আর কি, মানে ফিজিওগ্রাফিকে ডিভিশন করা। তো এই ডিভিশন বিভিন্ন ভৌগোলিকরা করেছে, অনেক বিদেশি ভৌগোলিকরাও ইন্ডিয়াতে এসে চেষ্টা করেছে, এবং তার মধ্যে আমাদের যে ভারতবর্ষের যিনি বিখ্যাত লোক সেটা হচ্ছে এসপি চ্যাটার্জি। তোর নাম হয়তো শুনেছি, এসপি চ্যাটার্জি, শিবপ্রসাদ চ্যাটার্জি। উনি হচ্ছে ভারতের কিন্তু ভূগোলের মানে ফাদার অফ ইন্ডিয়ান জিওগ্রাফি বলা হয়। এই সাউথ ইন্ডিয়ার হেলে গেছে সিন্ডিকেটা না, এটা ঠিক। এই জায়গাটা আছে আমাদের বারে বারে প্র্যাকটিস করতে হবে, তাহলে ভালো হবে। আজকে তো আমরা যদি আমাদের ভারতবর্ষকে আর কি এই যে ডাইভার্সিটি ক্যারেক্টার যে কথাগুলো বললাম
সেগুলোকে মাথায় রেখে যদি ইন্ডিয়াকে ভাগ করা হয়, তাহলে এই পাশে একটা আলাদা ক্যারেক্টার, পুরোটা একটা ক্যারেক্টার। এখানে হচ্ছে কি ক্যারেক্টার? এই পাশে হচ্ছে সব পর্বত, এখানে সব পর্বত আছে, মাউন্টেন। তাহলে ভারতের পার্বত্য অঞ্চলে একটা ভাগ করতে হবে, ব্রড ভাগ করতে হবে। সেই ক্ষুদ্র ভাগ অনেক অনেক রকম ভাগ করেছে, কিন্তু ব্রড যদি ভাগ করি, এসপি চ্যাটার্জি 7টা ভাগে ভাগ করেছে, ওনার ভাগটাকে বেশিরভাগ ফলো করা হয়। এসপি চ্যাটার্জি কিন্তু মেঘালয় নামকরণ করছে এসপি চ্যাটার্জি, মেঘালয়। তো উনি একজন আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন সেই সময়কালে, এবং বিখ্যাত ইন্ডিয়ান জিওগ্রাফার, সারা ভারতবর্ষের ভূগোলকে একত্রিত করার চেষ্টা করেছিলেন। তো সেই তাহলে পার্বত্য অঞ্চল এখানেও আছে, আবার এখানেও আছে। যেখানে যেখানে পার্বত্য অঞ্চল আছে, তো উত্তরে পার্বত্য অঞ্চল ধরা, যেহেতু এটা ব্রড ভাগ, তাই উত্তরে পার্বত্য অঞ্চল। এখানে কি আছে? হিমালয়। তাহলে হিমালয় আছে। পর্বতের পরে কি আছে? সমভূমি, সমভূমি অঞ্চল। সমভূমির পরে কি আছে? মালভূমি, মালভূমি। তারপর উপকূলবর্তী অঞ্চল, এই যে উপকূল। তারপরে বদ্বীপ অঞ্চল, আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, এই সমস্ত অঞ্চল। তারপরে আছে কি? মরু অঞ্চল। গুজরাটকে মরু বানিয়ে দিচ্ছে। এই যে, তাহলে এইভাবে ইন্ডিয়াকে একটা ব্রড ক্লাসিফিকেশন আমরা করতে পারি। এসপি চ্যাটার্জি 7টে ভাগে ভাগ করেছে ইন্ডিয়ান জিওগ্রাফিকে। এবার প্রত্যেকটা পার্ট তোমাদের যেটা হয় আর কি, মানে গ্র্যাজুয়েশন লেভেলে কোশ্চেন আসে, পুরোটাই আসতে পারে যে রাইট অ্যাবাউট দ্য ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া উইথ সুইটেবল এক্সাম্পল অথবা ডায়াগ্রাম। ঠিক আছে, সেইভাবেও আসতে পারে। তাহলে পুরো সিস্টেমটা আলোচনা করতে হবে। তাহলে কে, যারা বিখ্যাত লিডিং জিওগ্রাফার, তারা কি কি ভাগ করেছে সেগুলো দিতে হবে। এসপি চ্যাটার্জি শেষে দেবো। তার আগে যারা আর.এল. সিং হোক বা অন্য যে তোমার স্পেট হোক, বা যারা দিয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফি শ্রেণী বিভাগগুলোকে, ওখানে কী কী নাম যেন দেওয়া আছে? হ্যাঁ, ডেডলি স্ট্যাম্প, স্ট্যাম্প এসে কত ভাগে ভাগ করেছে, খালি জাস্ট ভাগগুলো দেবো, ওরা যে কত ভাগে ভাগ করেছিল। আমি দেখে নিচ্ছি একটু ভাগের নামগুলো। এই যে এল ডেডলি স্ট্যাম্প, ও 3টে ভাগে ভাগ করেছে ভারতবর্ষকে। নামগুলো শুধু লিখে দিলাম যে ও 3 ভাগে ভাগ করেছে। ঠিক আছে, তারপরে হচ্ছে স্পেট ভাগ করেছে 7টা ভাগে, সেটা একটু বলে দিলাম, এই ভাগ করেছে। তারপরে চলে আসবে আমাদের এসপি চ্যাটার্জি 7 ভাগে ভাগ করেছে, ব্রড ক্লাসিফিকেশন। 7টা ভাগে প্রত্যেকটা ভাগ আলোচনা করতে হবে। এটা হচ্ছে 15 মার্কসের জন্য। আবার প্রত্যেকটা ভাগ আলাদা আলাদা কোশ্চেন হয়, প্রত্যেকটা আলাদা। আবার প্রত্যেকটা 10 মার্কস, 10 মানে 7 10 70, আলাদা আলাদা করে 10। এবার আবার হিমালয়ের মধ্যে আবার আলাদা হয়, যে লংগিটিউডিনাল ক্লাসিফিকেশন আবার ল্যাটিটিউডিনাল ক্লাসিফিকেশন হিমালয়ে। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লংগিটিউডিনাল ক্লাসিফিকেশন অ্যান্ড ল্যাটিটিউডিনাল ক্লাসিফিকেশন? দ্রাঘিমা রেখা বরাবর ভাগ, অক্ষাংশ বরাবর ভাগ। তো দ্রাঘিমা রেখা কোনগুলো? এইগুলো। অক্ষাংশ এইগুলো, তাই তো? তাহলে আমাদের হিমালয় যে আছে এইদিকে, এই যে জায়গাটা, এটা হচ্ছে পশ্চিম হিমালয়। আমরা যদি লংগিটিউডিনাল ভাগ করি, এই যে একটা ভাগ করলাম দ্রাঘিমা রেখা বরাবর, পশ্চিম হিমালয়। তারপর মিডিল হিমালয়, এটা হচ্ছে মাঝখানে। হিমালয়, মধ্য হিমালয়। তারপর আছে পূর্ব হিমালয়। তাহলে হিমালয়কে 3 ভাগ দৈর্ঘ্য অনুযায়ী, লংগিটিউডিনাল ডিভিশন। পূর্ব, মধ্য, পশ্চিম, মধ্য হিমালয়, আর হচ্ছে পূর্ব হিমালয়। এবার পশ্চিম হিমালয় আলাদা করে আবার হতে পারে পরীক্ষার কোশ্চেন, 5 মার্কসের জন্য বা 10 মার্কসের জন্য হতে পারে, যে পশ্চিম হিমালয় নিয়ে আলাদা করে আলোচনা করো, মধ্য হিমালয়কে আলাদা নিয়ে আলোচনা করো, পূর্ব হিমালয়কে নিয়ে আলাদাভাবে আলোচনা করো। তাহলে তখন আবার আলাদা আলাদা করে আলোচনা করতে হবে যে এইখানে কি কি শিলার গঠন আছে, কি কি তোমার পর্বত শৃঙ্গ আছে, কি কি শিলা আছে, কি ধরনের ভূমিরূপ আছে, সব আলোচনা করতে হবে। তারপরেও আবার প্রস্থ বরাবর ভাগ করে আলোচনা করতে হবে প্রত্যেকটাকে। প্রস্থ বরাবর কি? এই যে এই জায়গাটা যদি আমি উঠিয়ে নিয়ে আসি, তো এইখানে কি আছে? শিবালিক। তারপর কি আছে?
হিমাচল, তারপর হিমাদ্রি, তারপর ট্রান্স। তাই এই চারটা ভাগ। তাহলে বরাবর চারটে ক্লাসিফিকেশন, একটা হচ্ছে শিবালিক, একটা হচ্ছে হিমাচল, একটা হচ্ছে হিমাদ্রি, একটা হচ্ছে ট্রান্স হিমালয়। তাহলে প্রস্থ বরাবর চারটে ভাগ করা হচ্ছে। তাহলে এটাও আলাদা করে তোমাদের স্টাডি করতে হবে যে হিমালয়কে প্রস্থ বরাবর কত ভাগে ভাগ করা হয়, সেটা ডিটেলস আলোচনা করো। তখন কিন্তু দেখ এখানে মজার বিষয়, একটা হচ্ছে লংগিটিউড বরাবর, একটা হচ্ছে ল্যাটিটিউড বরাবর। যখন লংগিটিউড বরাবর আলোচনা করবো তখন কিন্তু আবার এই চারটে জিনিসও চলে আসবে। কেন আসবে? কারণ ও তো এইটুকুর মধ্যে পড়ছে, এইটুকু আলাদা আলাদা। শিবালিক কোথায় কোথায় পড়েছে, হিমাচল কোথায় পড়েছে, হিমাদ্রি কোথায় পড়েছে, কোথায় কারাকোরাম রেঞ্জ আছে, সব আলোচনা করতে হবে। লাদাখ কোথায় পড়েছে, কাশ্মীর কোথায় পড়েছে, জম্মু কোন হিমালয়ের মধ্যে পড়েছে, এখানে আর কোন গঠন আছে, এখানে কারাকোরাম গঠন আছে, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। এই পাশে এবং কী কী এখানে হ্রদ আছে, কী কী ভূমিরূপ আছে, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে এই জায়গায়। আবার মধ্য হিমালয় আসলে দেখো, মধ্য হিমালয়তে আলাদা করে আলোচনা করতেই হবে, যে নেপাল, এভারেস্ট বা আর যা যা শৃঙ্গ আছে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। ওর গড় উচ্চতা কত, ওখানকার কী কী ভূমিরূপ আছে, স্পেশাল কী ভূমিরূপ আছে, সেগুলো আলোচনা করতে হবে। শেষে আবার শিবালিক, হিমাদ্রি, হিমাচল, ট্রান্স এটা নিয়েও বলতে হবে। মধ্য হিমালয়, পূর্ব হিমালয় আবার একই রকম। পূর্ব হিমালয়কে আবার ভাগ করে, কিন্তু অনেকগুলো এই যে ভাগ আছে, ওখানে আবার ছোটো ছোটো ভাগ আছে, ওটা আবার বলতে ভুলে গেলাম। এই যে আমরা যদি সেটা নিয়ে বলি, উত্তরের বিশাল পার্বত্য অঞ্চল, ট্রান্স হিমালয়, গ্রেটার হিমালয়, এটা তো বললাম, লেসার এটা প্রস্থ বরাবর। আচ্ছা দেখো, পশ্চিম হিমালয়ে ভাগ করা হয়েছে কাশ্মীর হিমালয়, আবার ভাগ করা হয়েছে কি হিমাচল হিমালয় আর কুমায়ুন হিমালয়। এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর ভাগের ভাগ, কাশ্মীর, হিমাচল, কুমায়ুন বললাম। তারপরে আবার দেখতে হবে যে এই চারটা রেঞ্জের মধ্যে কোনো রেঞ্জ আছে কিনা। আবার মধ্য হিমালয় আলোচনা করি। মধ্য হিমালয় দেখো, মধ্য হিমালয়কে আবার ভাগ করা হয়েছে কি সিকিম, দার্জিলিং হিমালয় একটা পার্ট। দ্বিতীয় হচ্ছে মধ্যে ভাগ করেন, সরি মধ্যের আলাদা করে ভাগ করা হয়নি। মধ্যের এই সাধারণ যে ভূমিরূপগুলো আছে, কি কি শৃঙ্গ আছে, আর এই চারটার মধ্যে কোন কোন রেঞ্জ পড়েছে, সেগুলো নিয়ে আলোচনা করবো। পূর্ব হিমালয়কে ভাগ করা হয়েছে সিকিম হিমালয়, সিকিম পশ্চিমবঙ্গের উপরের অংশটা, অসম হিমালয় আর ভুটান হিমালয়। এটা হচ্ছে আমাদের পূর্ব হিমালয়ের ভাগ। এর পূর্ব হিমালয়ে আর কি কি ভূমিরূপ আছে সেগুলো আলোচনা করতে হবে, কি কি রেঞ্জ আছে, কি কি পাহাড় আছে, জয়ন্তী, খাসি, নাগা, পাটকই, লুসাই যেগুলো আছে, সব পর্বত কোথায় কোথায় আছে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। তারপর আবার আরেকটা বিশেষ গঠন আছে, দেখো এইখানে এইভাবে গিয়ে আমাদের শিলার পর্বতগুলো এরকম একটা গঠন আছে, এরকম মনে হচ্ছে চুলের, মেয়েদের বা তোমাদের চুলের মধ্যে কাটা হয়, যে কালো কালো কাটাগুলো আছে না, যদি লাগিয়ে দিই তাহলে চুলটা কি হবে, এদিকে ঘুরে আসবে, চুলের ব্যান্ডটা এরকম হয়ে ঘুরে আসবে। কিন্তু এটাকে বলা হয় সিনট্যাক্সিয়াল বেন্ড, সিনট্যাক্সিয়াল বেন্ড, চুলের কাটা সদৃশ বক্রতা। এই যে পর্বতগুলো এরকম করে আছে, এখানে লুসা, পাটকই, নাগা, জয়ন্তী যে সব পর্বত, আবার এখানেও পর্বত, দেখিস কি সুন্দর একটা গঠন। তাহলে এটাকে বলা হয় সিনট্যাক্সিয়াল বেন্ড। তাহলে এটা পূর্ব হিমালয়ের মধ্যে পড়বে, এটা আমাদের ওখানে ভূমিরূপ হিসেবে লিখতে হবে। তারপরে দেখতে হবে যে এদের মধ্যে কোনো রেঞ্জ আছে কিনা, শিবালিক, হিমাচল, হিমাদ্রি, ট্রান্সের মধ্যে কোনো রেঞ্জ এখানে পাওয়া যায় কি না, এটা সম্বন্ধে বলতে হবে। তাহলে এত ডিটেলস কিন্তু তোমাদের পড়তে হবে। শুধু হিমালয় আসতে পারে, পুরো হিমালয়, তাহলে পুরো হিমালয় যদি আসে, যে হিমালয়ের রাইট অ্যাবাউট দ্য ফিজিওগ্রাফি অফ হিমালয়, ফিজিওগ্রাফি ডিভিশন অফ হিমালয় বা হিল এরিয়া, তখন কিন্তু তোমাকে একটা করতে হবে লংগিটিউডিনাল শ্রেণী বিভাগ। এই লংগিটিউডের মধ্যে থাকবে পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, পূর্ব হিমালয়, সেখানকার ভাগ আলোচনা করতে হবে। প্লাস হচ্ছে ল্যাটিটিউডিনাল ক্লাসিফিকেশন, শিবালিক, হিমাচল, হিমাদ্রি, ট্রান্স। এটা শুধুমাত্র গেল পর্বতের অঞ্চলে। আবার 5 মার্কস আলাদা আলাদা হয়, শুধুমাত্র পশ্চিম হিমালয়, পশ্চিমের মধ্যে শুধু কুমায়ুন হিমালয়, শুধু কাশ্মীর হিমালয়, আবার এখানে শুধু আসতে পারে শুধু সিকিম হিমালয়, শুধু ভুটান হিমালয়, আলাদা আলাদা। আবার হতে পারে শুধু শিবালিক, শুধু হিমাচল, শুধু হিমাদ্রি, শুধু ট্রান্স। তাহলে প্রত্যেকটা ভাগকে 5 মার্কসের মতো করে তোমাকে স্টাডি করতে হবে। তাহলে আমাদের হিমালয় কমপ্লিট হলো। অনলি হিমালয়, হিমালয়টাই সবচেয়ে বড়, তারপরে এগুলো একটু ছোট, মানে অতটা বড় আয়তনের নেই। তাহলে এই হচ্ছে হিমালয় গেল। এরপর আছে সমভূমি। তাহলে সমভূমি উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলের আছে। সমভূমি, সমভূমি কোথায়? হ্যাঁ, বিশাল সমভূমি। সমভূমিকে কী কী ভাগ করা হয়েছে? একটা হচ্ছে গাঙ্গেয় সমভূমি,
আর একটা হচ্ছে মধ্যভাগের সমভূমি, আর একটা হচ্ছে পূর্ব ভারতের সমভূমি। ঠিক আছে, গাঙ্গেয় সমভূমির আবার 3টে ভাগ। আপার গঙ্গাটিক প্লেন, মানে এই যে উপরের অংশটা, এই উপরের অংশটা আপার গাঙ্গেটিক প্লেন, বা হচ্ছে তো উচ্চ গাঙ্গেয় সমভূমি। এখানে হচ্ছে মধ্য গাঙ্গেয় সমভূমি মাঝখানটা, আর এটা হচ্ছে নিম্ন গাঙ্গেয় সমভূমি, নিচেরটা নিম্ন গাঙ্গেয় সমভূমি। গঙ্গাকে 3 ভাগ করা হয়েছে গাঙ্গেয় সমভূমিকে, উচ্চ, মধ্য, নিম্ন। তাহলে এই উচ্চ, মধ্য, নিম্নর মধ্যে কি কি ভূমিরূপ আছে, কি কি ল্যান্ডফর্ম রয়েছে, সেগুলো আলোচনা করতে হবে। এখানে রে, কালার, উৎসর কোথায় আছে, কোথায় তোমার দোয়াব আছে, কোথায় খাদার আছে, কোথায় ভাঙর আছে, কোথায় বেড ভূমি আছে, এগুলো সব ধরে 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 আলোচনা করতে হবে। যে উচ্চ গাঙ্গের মধ্যে কী কী ভূমি আছে, মধ্যগাঙ্গের মধ্যে কী কী ভূমিরূপ আছে, এখানটা রিলিফ কত, হাইট কত, কী ধরনের স্ট্রাকচার এখানে রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে আলোচনা করতে হবে। তাহলে এটা হচ্ছে গাঙ্গেয় সমভূমি, মানে ইন্ডিয়ান জিওগ্রাফিতে একটা ভাস্ট পার্ট, এটাকে গুছিয়ে স্টাডি করতে হবে। ঠিক আছে। আর পূর্ব ভারতের সমভূমির মধ্যে কি আছে, ব্রহ্মপুত্র সমভূমি, মধ্য ভারতের কিছু কিছু নদীর যে সমভূমি, সেগুলো ছোট ছোট করে আলোচনা করতে হবে। নেক্সট আছে তোমার কি মালভূমি। মালভূমি যে মধ্য ভারতের উচ্চভূমি, এই যে পেনিনসুলার প্ল্যাটু একটা মালভূমি, মধ্য ভারতের এই মাঝখানে একটা মালভূমি আছে, আর দাক্ষিণাত্য মালভূমি আছে, ছোট নাগপুর মালভূমি আছে। তাহলে এইগুলোকে যদি আমরা পূর্ব ভারতের মধ্য ভারতের উচ্চভূমি, এটাকে ভাগ করা হয়েছে তোমার বাঘেলখণ্ড, বুন্দেলখণ্ড, মহানদী, দণ্ডকারণ্য, মালব মালভূমি, গড়জাত পাহাড়, এই উঁচু নিচু জায়গাগুলোকে ভাগ করা যায় আলাদা। বুন্দেলখণ্ড কোন অংশে, বাঘেলখণ্ড কোন অংশে, সেগুলো আলাদা আইডেন্টিফাই করতে হবে, দণ্ডকারণ্য কোন অংশে। আর দাক্ষিণাত্য মালভূমি, এই যে দক্ষিণাত্য মালভূমিকে আলাদা করে আলোচনা করতে হবে। এখানকার কী বৈশিষ্ট্য, শিলার ক্যারেক্টার কেমন, কোন যুগের শিলা রয়েছে, স্ট্রাকচার কি, ভূমিরূপ কেমন, উচ্চতা কেমন, গড় উচ্চতা কেমন, এগুলো পুরো ডিটেলস তোমাদের স্টাডি করতে হবে। তা এবার নেক্সট হচ্ছে ভারতের কি বলে, এই যে উপদ্বীপীয় অঞ্চল, দুই ভাগে, একটা পূর্ব ভাগে, একটা পশ্চিম ভাগে। পূর্ব উপকূলে কি কি ভাগে ভাগ করা হয়েছে, কোনটা দক্ষিণ সরকার উপকূল, কোনটা কঙ্কন উপকূল, কোনটা করমণ্ডল উপকূল, কোনটা উত্তর সরকার উপকূল, মান্নান উপকূল, যত আছে প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ করে আলোচনা করতে হবে। সেখানে কি পর্বত আছে, পূর্ব ঘাটের কোন পর্বত, কখন থলঘাট, মানে সেখানে কোন গ্যাপ আছে, পাস আছে, গিরিঘাট আছে, সেগুলো মানে পশ্চিমঘাট পর্বত কেমন স্ট্রাকচার, কোন শিলায় তৈরি হয়েছে, সেখানে কি কি ধরনের গ্যাপ, মানে গ্যাপ মানে হচ্ছে গিরিখাত রয়েছে, সেগুলো কিন্তু স্টাডি করতে হবে। ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে দ্বীপ অঞ্চল নিয়ে স্টাডি করতে হবে, আন্দামান দ্বীপ, লাক্ষাদ্বীপ, সেখানকার বৈশিষ্ট্য। নেক্সট আর লাস্ট হচ্ছে মরুভূমি। মরুভূমি কিন্তু অনেক বড়, মনে হচ্ছে মরুভূমি ছোট, অনেক বড়। মরুভূমিকেও আবার ভাগ করতে হবে অনেকগুলো, মানে কি কি ভাগ আছে আর কি। যদি আমরা মরুভূমি দেখি আর কি, মরুভূমি কোথায় সবার শেষে, এই যে ভারতের মরু অঞ্চল। মরু অঞ্চলকে কিন্তু তোমাদের যে ম্যাটেরিয়াল দেওয়া আছে সেখানে ভাগ নেই, কিন্তু ভাগ করতে হবে। মরু অঞ্চলকে পশ্চিমের মরু অঞ্চল, মধ্য মরু অঞ্চল, তারপরে শুষ্ক মরু অঞ্চল, এরকম অনেকগুলো ভাগ আছে আর কি। সেই ভাগগুলো একটু আলোচনা করতে হবে। মরু অঞ্চলই আলাদা 10 মার্কসের কোশ্চেন আসছে, যে মরু অঞ্চলের ল্যান্ডফর্ম নিয়ে আলোচনা করো, ক্লাসিফিকেশন করো, স্ট্রাকচার নিয়ে আলোচনা করো। তো এইভাবে পুরো ইন্ডিয়াকে একসঙ্গে ভাগ, আবার আলাদা আলাদা ভাগ করতে হবে। বাড়িতে ম্যাপ আঁকতে হবে, ম্যাপ এঁকে ম্যাপ পয়েন্টিং করতে হবে। ম্যাপ পয়েন্টিং মানে কিন্তু জায়গার নাম না, এখানে এখানে এরিয়া, কোনটা পার্বত্য অঞ্চল, কোনটা বুন্দেলখণ্ড, কোনটা বাঘেলখণ্ড, কোনটা দণ্ডকারণ্য, কোনটা দাক্ষিণাত্য মালভূমি, কোথায় আরাবল্লী পর্বত আছে। এখন যদি বলি তোদের যে বিন্দু পর্বত আইডেন্টিফাই করে দেখা, তোরা ভুলে গেছিস, কারণ সেটা মাধ্যমিকে করেছিলি, তারপরে করা হয়নি। তাহলে সেগুলো পর্বতের এক্স্যাক্ট জায়গাগুলো আইডেন্টিফাই করতে হবে, এবং কোন স্টেটে পড়েছে, ইম্পর্টেন্ট জিনিস। আমি আগের দিন বলেছিলাম যে ম্যাপ এঁকে ওর একটা ট্রেসিং পেপার লাগাতে হবে। সেই ট্রেসিং পেপারে ইন্ডিয়ান জিওগ্রাফির মানে পলিটিক্যাল বাউন্ডারি থাকবে, স্টেটের নিচে ফিজিক্যাল, ওপরে পলিটিক্যাল বাউন্ডারি। তাহলে পলিটিক্যাল বাউন্ডারি ফেললেই দেখা যাবে কোন স্টেট কোথায় পড়েছে, বুন্দেলখণ্ড কোন স্টেটে পড়লো, বাঘেলখণ্ড কোন স্টেটে পড়লো, বা হচ্ছে দণ্ডকারণ্য কোন স্টেটে পড়েছে, মেঘালয় মালভূমি, মেঘালয় তো মেঘালয় স্টেটে পড়বে, বা অন্য কোনো স্ট্রাকচার যেগুলো আছে, বা হচ্ছে উত্তর সরকার উপকূল কোথায় পড়েছে, কোন স্টেটে, কঙ্কন উপকূল কোন স্টেটে পড়েছে। তাহলে এইভাবে তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফিটা খুব মানে ভালোভাবে পড়তে হবে। মানে এই বছর যেহেতু অনেকের প্র্যাকটিক্যাল নেই, তাই না, এক্সকারশন হয়ে তোমাদের শেষ, ইন্ডিয়ান জিওগ্রাফিকে একদম মানে ভাবতে হবে এটা প্র্যাকটিক্যাল করছি, এরকমভাবে পড়তে হবে।
কারণ এই ইন্ডিয়ান জিওগ্রাফি তোমার চাকরির চাবিকাঠি, মানে 50% কোশ্চেন ইন্ডিয়ান জিওগ্রাফি পড়লে হয়ে যায়। ফিজিক্যাল আর কালচারাল দুটোই পড়তে হবে। আমি এর আগের দিনও বলেছিলাম যে সবাইকে ইন্ডিয়া পড়তে হবে, সায়েন্স হোক, আর্টস হোক, আর মানে অন্য গ্রহে থেকে আসুক, সবাইকে ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তেই হবে। সুতরাং ইন্ডিয়ান জিওগ্রাফি খুব ভালোভাবে নিজের মতো করে তৈরি করতে হবে এবং সারা জীবন এটাকে প্রিজার্ভ করে রাখতে হবে, যাতে পরবর্তীকালে আমি ইন্ডিয়ান জিওগ্রাফি পড়লে আর আমার কোনো ম্যাটেরিয়ালস বানাতে না হয়। কারণ পরে কিন্তু ম্যাটেরিয়ালস ভালো হয় না, এখন যেভাবে তুই করবি ভালো হবে না। এর জন্য কি দু একটা বই আমি বলে দিয়েছিলাম আগের দিন, সেই বইগুলো ফলো করবে, করে নোটসগুলো আমি তো দিয়েছি ম্যাটেরিয়ালস, সেগুলোকেও তোমরা ভালো করে নিজের মতো করে বানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আশা করি ইন্ডিয়ান জিওগ্রাফি তোমরা সবাই ভালো করে পড়বে, ভবিষ্যতে চাকরি বাকরি পেয়ে নিজে প্রতিষ্ঠিত হবে।